একটি ওয়াটার ট্যাঙ্ক এবং যার ভিতর ছিল একজন হাসি খুশি উজ্জ্বল মেয়ের নেকেড লাশ। কিভাবে তার মৃত্যুটা হয়েছিল সেটি আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। এলিসার এই মর্মান্তিক ঘটনার মিস্ট্রি আজ আমরা আনকভার করার চেষ্টা করব, সুতরাং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কানাডার ভ্যানকুভারের এক শান্ত শহরে জন্মেছিল এলিসা ল্যাম। সে ছিল ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার একজন ছাত্রী। লেখাপড়ায় ভালো, কিন্তু মানসিকভাবে ভীষণ সংবেদনশীল। ছোটবেলা থেকেই ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার এসবের সঙ্গে লড়াই চলতো তার। কিন্তু এলিসা এক কৌতূহলী আত্মা ছিল। সে বই ভালোবাসত, লেখালেখি করত আর নিজের টাম্বলার ব্লগে পৃথিবী দেখা নিয়ে স্বপ্ন লিখে রাখত। একদিন সে সিদ্ধান্ত নেয়, আমি সোলো ট্রিপ দিব, পৃথিবী কেমন তা দেখব, সেটা নিজের চোখেই বুঝতে হবে। তার পরিবার চিন্তিত ছিল, কারণ সে ওষুধ খেত নিয়মিত, আর একা ভ্রমণ করা তার জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু এলিসা প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিদিনই ফোনে যোগাযোগ করবে তার প্যারেন্টসের সাথে। জানুয়ারি 2013 সে কানাডা থেকে একা রওনা দেয় লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে। একটা ওয়েস্ট কোস্ট ট্রিপ। তার গন্তব্যগুলোর তালিকায় ছিল স্যান ডিয়েগো, স্যান ফ্রান্সিসকো আর শেষের দিকে লস অ্যাঞ্জেলেস। বাসে করে, ট্রেনে করে, কখনো লাইব্রেরিতে গিয়ে ব্লগ আপডেট করত সে। তাতে সে লিখেছিল, আই এম ফিলিং বেটার, আই এম ফিলিং রেডি ফর দ্য অ্যাডভেঞ্চার। কিন্তু এই অ্যাডভেঞ্চারই হতে চলেছিল তার জীবনের শেষ অ্যাডভেঞ্চার। শেষ পর্যন্ত সে পৌঁছে গেল ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে আর বুক করে সিসিল হোটেলে, যেটা তখন একটা সস্তা, পুরনো কিন্তু রহস্যময় জায়গা হিসেবে পরিচিত ছিল। আর সেখানেই যে তার জীবনটা থেমে যাবে এবং পৃথিবীর এক বিশাল রহস্যে পরিণত হবে, তা হয়তো সে কখনো ভাবতেও পারেনি। লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর প্রথম কয়েকদিন এলিসা প্রতিদিনই তার মা বাবাকে ফোন করত। সে জানাতো কোথায় আছে, কেমন লাগছে, কি দেখলো। কিন্তু 31শে জানুয়ারি 2013 তার ফোন হঠাৎ করে চুপ হয়ে যায়। সেদিন আর কোনো কল আসে না কোনো মেসেজও। তার পরিবার ভাবে হয়তো সে ব্যস্ত আছে, কিন্তু পরের দিনও এলিসা কোনোই যোগাযোগ করে না তাদের সাথে। এমনকি তৃতীয় দিনও না। তখনই সন্দেহ শুরু হয় তার মা বাবার। এলিসা নিজের থাকার জন্য যে জায়গাটি বেছে নিয়েছিল, সেই জায়গাটি ছিল ইতিহাসের এমন একটি জায়গা যেখানে সংগঠিত হয়েছে অনেক হত্যাকাণ্ড, আত্মহত্যা, এমনকি সিরিয়াল কিলারের উপস্থিতিও। সেই হোটেলের আশেপাশে প্রায় অদ্ভুত ঘটনা ঘটত। আর ওই সময়ের পুরো ডাউনটাউনের এলাকাই ছিল এক ভয়ের শহর। যখন এলিসা ফোন করা বন্ধ করে দেয়, হোটেলের স্টাফরা বলে সে নাকি আগের রাতেই অদ্ভুত আচরণ করছিল। এক রুমে থাকা মেয়েরা বলে সে মাঝে মাঝে চিৎকার করত, কিছু বলতো নিজের সাথেই। তাই হোটেলের কর্তৃপক্ষ তাকে আলাদা রুমে সরিয়ে দেয়। তারপর সে হারিয়ে যায় হঠাৎ করেই। পরের দিন পুলিশে রিপোর্ট করা হয় মিসিং পারসন এলিসা ল্যাম। পুলিশ হোটেল সার্চ করে, রুমে তার কাপড়, ওষুধ আর কিছু বই পায়, কিন্তু কোনো চিহ্ন মেলেনি সে কোথায় গিয়েছে। ক্যামেরা ফুটেজ চেক করা হয়। সেই ভিডিওটাই পরবর্তীতে পুরো ইন্টারনেটকে নাড়িয়ে তোলে। পুলিশ যখন এলিসার আর কোনো খোঁজ বেরই করতে পারছিল না, তখন তারা ইন্টারনেটে ভিডিও রিলিজ করলো যেখানে এলিসা একটি লিফটের ভিতর দাঁড়িয়ে আছে। সেই লিফটটি ছিল সিসিল হোটেলের লিফট, এবং লিফটে ঢোকার পর সে একাই লিফটের ভিতর ছিল। সে লিফটের সবগুলো বাটনে একসাথে চাপাচাপি করতে লাগলো। মনে হচ্ছিল যে সে অনেক ভয়ে আছে, হয়তো কেউ তাকে তাড়া করছে অথবা লিফটের বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু অবাকভাবে লিফটের দরজাটাও কেন জানি বন্ধই হচ্ছিল না। একটি লিফটের দরজা এত সময় খুলে থাকার কখনোই সম্ভব হতে পারে না। এরপর এই ভিডিও বিশ্লেষণ করা শুরু করলো মানুষজন ইন্টারনেটে। লোকজন খুঁজে পেল সে যে ক্রমে বাটন চাপছে তা মিলে যাচ্ছে এক কোরিয়ান আরবান লিজেন্ডের সাথে, দ্য এলিভেটর গেম। এই গেমে বলা হয় রাতের বেলায় নির্দিষ্ট ক্রমেই বাটন চাপলে তুমি চলে যাবে অন্য জগতে, দ্য আদার ওয়ার্ল্ড, যেখানে কেউ থাকবে না কিন্তু কেউ তোমার দিকে তাকিয়ে থাকবে। তাই মানুষ ভাবতে শুরু করে হয়তো এলিসা সেই গেম খেলেছিল, তারপর হারিয়ে গেল,
সে অন্য জগতে। কিন্তু এরপর পুলিশ তদন্ত আরও বাড়িয়ে তোলে। 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু তার কোনো হদিসই খুঁজে পাওয়া যায় না। তবে 19 দিন পর অতিথিরা অভিযোগ করা শুরু করে পানির ট্যাপে দুর্গন্ধ আর কালো রঙের পানি আসছে। তার সাথে সাথে পানির ফোর্সও নাকি অনেকটা কম। কী সমস্যা হয়েছে তা চেক করার জন্য একজন স্টাফকে পাঠানো হলো রুফটপে। এবং রুফটপে যাওয়ার পরেই যখনই সে পানির ট্যাঙ্ক খুলল চেক করার জন্য, সেখানেই সে এলিসা ল্যামের নেকেড শরীর পানির মধ্যে ভাসমান অবস্থায় পেল। কিন্তু ট্যাঙ্কের ঢাকনাটি বন্ধই ছিল। সে সিঁড়ির মধ্যেও কোনো পায়ের ছাপ পেল না। তখনই প্রশ্ন উঠল, কিভাবে ঢুকলো সে পানির ট্যাঙ্কের ভিতর? এ জবাব ছিল না কারো কাছেই। সোশ্যাল মিডিয়া টোটালি পাগল হয়ে যায়, ইন্টারনেট ভরে যায় ষড়যন্ত্রে। এটা হত্যাকাণ্ড, এটা দানবীয় শক্তি, অথবা এটা হোটেলেরই অভিশাপ। আর প্রতিটা তত্ত্বের নিচে একটা নাম ফিরে আসে, এলিভেটর গেম। তবে পুলিশের রিপোর্ট ছিল ঠান্ডা আর ফাঁপা, যা ছিল অ্যাক্সিডেন্টাল ড্রনিং। তবুও এই ভিডিও, এই লিফট, এই অদ্ভুত হাসি সব মিলিয়েই একটা প্রশ্ন রেখে যায়, ওয়াজ শি অ্যালোন? বছর কেটে যায়, তদন্ত থেমে যায়, কিন্তু রহস্যটা রয়ে যায় জীবন্তই। যখন কেউ সেই ভিডিও দেখে, তারা অনুভব করে দরজা বন্ধ হওয়ার আগে কেউ যেন পাশ দিয়ে হেঁটে যায়, একটা ছায়া, একটা উপস্থিতি। আর আজ 2025 সালে যখন প্রযুক্তি, বিশ্লেষণ আর সত্য আবার ফিরে এসেছে আলোয়, মানুষ আবার জিজ্ঞাসা করছে, এটা কি সত্যি একটা গেম ছিল নাকি অন্য কিছু? বিকজ সামটাইমস হোয়াট লুকস লাইক ম্যাডনেস ইজ জাস্ট অ্যানাদার ডোরওয়ে। আসুন এবার আমরা চিন্তা করে বের করার চেষ্টা করি আসলে কি হয়েছিল এলিসার সাথে। দেখুন, এই পুরো ঘটনাটা কোনো ভূতের কারসাজি না, এটা একটা মেয়ের মানসিক ভাঙনের করুণ পরিণতি। এলিসা ল্যাম বাইপোলার ডিসঅর্ডারে ভুগত। তার হাতে ছিল মুড স্টেবিলাইজার আর বিভিন্ন ধরনের ওষুধ, কিন্তু সমস্যা হলো সে ঠিকমতো ওষুধ খেত না। যেদিন ওই লিফটের ফুটেজটি রেকর্ড হয়, সেদিন এলিসা একটি মানসিক এপিসোড বা সাইকোটিক ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার চোখে যা দেখছিল তা বাস্তব না, বরং হ্যালুসিনেশন, প্যারানয়া এবং ভয়, অদৃশ্য শত্রুর থেকে পালানোর চেষ্টা। যেদিন ওই লিফটের ফুটেজ রেকর্ড হয়, সেদিন এলিসা একটি মানসিক এপিসোড বা সাইকোটিক ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার চোখে যা দেখেছিল তা বাস্তব ছিল না, বরং ছিল হ্যালুসিনেশন, প্যারানয়া, ভয় এবং অদৃশ্য শত্রু থেকে পালানোর চেষ্টা। সেই রাতে তার বিভ্রান্ত মস্তিষ্ক তাকে ছাদে নিয়ে গেল। হোটেলের কর্মচারীরা সিগারেট খাওয়ার জন্য হোটেলের ছাদের দরজা খোলা রেখে দিতেন। সেই সুযোগেই এলিসা উঠে গেলেন ছাদের ভিতর। ছাদে পৌঁছে প্যানিক অ্যাটাকের মধ্যে সে ভাবল ওয়াটার ট্যাঙ্কটা একটা লুকানোর খুব সুন্দর জায়গা হবে। কেউ তাকে তাড়া করছে, এই ভ্রম তার মাথায় ঘুরছে। ভয়ে আতঙ্কে সে সেই ভারী ট্যাঙ্কের ঢাকনা তুলে ফেলল। কিভাবে? অ্যাড্রেনালিন, ফাইট আর ফ্লাইট রেসপন্স। মানুষ প্যানিকে অসম্ভব শক্তি পায়। সে ট্যাঙ্কে ঢুকে গেল, কাপড় খুলে ফেলল। ম্যানিক এপিসোডের এটাই স্বাভাবিক। তারপর আর বের হতে পারল না। এভাবেই এলিসা ডুবে মারা গেল। এবার আমাদের থিওরির সাথে যে প্রমাণগুলো সাপোর্ট করে তা আমরা আপনাদেরকে বলি। 1, তার ব্লগে মানসিক স্বাস্থ্যের সংগ্রামের কথা লেখা ছিল। 2, ভেনলাফ্ল্যাক্সিন আর অন্যান্য ওষুধ ছেড়ে দিলে ভয়ঙ্কর রকম উইথড্রল হয়, যেমন হ্যালাসিনেশন, প্যারানয়া ইত্যাদি। 3, লিফটে তার আচার আচরণ পুরাই সাইকোটিক এপিসোডের সাথে মিলে যেতে থাকে। 4, অটোপসি রিপোর্টে কোনো ধরনের খুনের অথবা তার সাথে জোর জবরদস্তি করার প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং আমরা বলতেই পারি এটা কোনো খুন নয়, কোনো প্যারানর্মাল ঘটনাও নয়। এটা এক ধরনের ট্র্যাজেডি, একটা মানসিক রোগে আক্রান্ত মেয়ের করুণ পরিণতি। আসল অপরাধী কে জানেন? আমাদের এই সমাজ, যে সমাজ মানসিক স্বাস্থ্যকে কোনো গুরুত্বই দেয় না, যে হোটেল নিরাপত্তা নিয়ে একদমই মাথা ঘামায় না, যে সিস্টেম একটা মানসিক রোগে আক্রান্ত মেয়ের একা একা ভ্রমণ করতে দেয়, কোনো রকম সাপোর্ট ছাড়াই। এই কেসটা আমাদেরকে একটি বড় শিক্ষা দিয়ে যায়।
মানসিক রোগ কোনো রহস্য নয়, এটা বাস্তব, এটা চিকিৎসাযোগ্য। কিন্তু আমরা যদি এটিকে এড়িয়ে যাই, অবহেলা করি, তাহলে এমন ট্র্যাজেডি ঘটতেই থাকবে। এলিসা ল্যামের মৃত্যু কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আমাদের সবার ব্যর্থতা। একটা জীবন যা বাঁচানো যেত যদি আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতাম। এটি সত্য, এটিই বাস্তবতা। রহস্যের আড়ালে লুকিয়ে আছে এক মেয়ের অসহায় চিৎকার, যা কেউ কখনো শুনতেই পারেনি।